হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। রিজনিং এর লাস্ট ক্লাসে আমরা কোডিং এবং ডিকোডিং নিয়ে প্র্যাকটিস করেছি বেশ কিছু কোশ্চেন। আজকে আমরা আলোচনা করব রিজনিং এর আরেকটা টপিক, সেটা হচ্ছে ডাইরেকশন। সো ডাইরেকশন কোনটা কিভাবে, কোনটা ইস্ট, কোনটা নর্থ, কোনটা সাউথ, এগুলোর উপর বেস করেই কিন্তু কোশ্চেন তোমাদের এসে থাকে। ডাইরেকশন চ্যাপ্টারের বেশ কিছু পার্ট রয়েছে, যেমন যেমন যদি একটা এক্সাম্পল আমি তোমাদেরকে বলি, যে এখানে ক্লকের উপর বেস করেও তোমাদের কোশ্চেন এসে থাকে, আবার অনেক সময় শ্যাডোর উপর বেস করেও কিন্তু কোশ্চেন এসে থাকে। তো প্রত্যেকটা পার্টই আজকে আমরা এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব, পাশাপাশি বেশ কিছু কোশ্চেন প্র্যাকটিস করব এবং প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কী ধরনের এসছে এখান থেকে সেটাও আমরা দেখব। তোমাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেক বছরই কিন্তু ডাইরেকশন থেকে এক থেকে দুটো কোশ্চেন তোমাদের এসেই থাকে। সো রিজনিং যারা করছো তারা কিন্তু ডাইরেকশন, কোডিং, ডিকোডিং এই চ্যাপ্টারগুলো অ্যাভয়েড করতে পারবে না, কারণ এখান থেকে প্রত্যেক বছরই কোশ্চেন আসে এবং কোশ্চেনগুলো একদম ইজি। যেগুলো কোশ্চেন তোমরা যদি ভালো মতো প্র্যাকটিস করো রিজনিং চ্যাপ্টার, তাহলে ইজিলি কিন্তু এক্সামে সঠিক করে আসতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেকশন বিষয়টা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। তো এখানে তোমরা ডাইরেকশন চ্যাপ্টার লেখা রয়েছে, সেটা দেখতেই পাচ্ছ। এবার তোমরা প্রিভিয়াস থেকে, প্রথম থেকে যারা আমাদের ইউটিউবের ফ্রি ক্লাসগুলো ফলো করে আসছো, তারা হয়তো বা জানো যে ডাইরেকশন কোনটা কোন দিকে, কারণ এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি করিয়েছি যখন ম্যাপ পয়েন্টিং করিয়েছিলাম তোমাদেরকে। যে যে কোনো একটা পেজের সব থেকে উপরের দিক যেটা, সেটা কিন্তু আমাদের নর্থ, তার অপোজিটে যে দিকটা, নিচের দিকটা, সেটা সাউথ, আমার যেটা রাইট হ্যান্ড পড়বে সেটা আমাদের ইস্ট, আর যেটা আমাদের লেফট হ্যান্ড সেটা কিন্তু আমাদের ওয়েস্ট, তাই না? এইভাবেই তো আমরা ডাইরেকশনটা বুঝি। এবার ডাইরেকশন করার জন্য এই যে দিক, কোনটা কোন দিক, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি এটাকে যদি আমি ফার্দার ডিভাইড করি, তাহলে আরও কিছু আমরা কিন্তু দিক পাই, সেই দিকগুলোও কিন্তু ডাইরেকশনের জন্য ইম্পর্টেন্ট। যেমন এটা নর্থ, এটা ইস্ট, নর্থ ইস্টের মিডিলে যে ডাইরেকশনটা রয়েছে সেটাকে কি বলবো? নর্থ ইস্ট, তাই না? ঠিক একইভাবে সাউথ এবং ইস্টের মিডিলে যেটা রয়েছে সেটাকে বলি সাউথ ইস্ট। ঠিক একইভাবে সাউথ এবং ওয়েস্টের মিডিলে যেটা রয়েছে সেটাকে বলা হয় সাউথ ওয়েস্ট, এবং নর্থ এবং ওয়েস্টের মিডিল যেটা রয়েছে সেটাকে বলা হয় নর্থ ওয়েস্ট। আশা করি এই ডাইরেকশনগুলো সবারই জানা রয়েছে। এবার ডাইরেকশন করার জন্য আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশন, আরেকটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ যদি ডাইরেকশন বলি, সাপোজ এটা আমাদের একটা যদি ঘড়ি ধরে নিই আমি, গোলাকৃতি একটা ঘড়ি, বলতে এখানে ডিজিটাল ওয়াচ দিয়ে কিন্তু ডাইরেকশনের অঙ্কগুলো হয় না, যেগুলো আমাদের দেওয়াল ঘড়ি বা রিস্ট ওয়াচ রয়েছে, ঠিক আছে, সেগুলো দিয়েই কিন্তু হয়ে থাকে। সো বেসিক্যালি আমরা এটা যদি ঘড়ি ধরি, তাহলে উপরে কত বাজে? 12। নিচে কয়টা বাজে আমাদের? তাহলে 6, এপারে 3 এবং এপারে ওয়েস্টের জায়গায় 9, তাই না? তাহলে 12 থেকে যখন আমি 3 যাব, 3 থেকে 6, 6 থেকে 9, 9 থেকে আবার 12, এই যে দিকটা, এটা কি আমাদের? এটা হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশন। কারণ ঘড়ি কাঁটা যেদিকে ঘুরে সেদিকেই, সেই বরাবর যদি আমরা ঘুরি, সেটাকে বলা হয় ক্লকওয়াইজ ডাইরেকশন, ঘড়ির কাঁটার মতো ঘোরা। ঠিক একইভাবে একটা ডাইরেকশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে 12টা থেকে 9টা, 9টা থেকে 6টা, এবং 6টা থেকে 3টা, এবং 3টা থেকে 12টা, এই যে ডাইরেকশনটা, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। এই ডাইরেকশনগুলো কিন্তু এই মানে ডাইরেকশন চ্যাপ্টার করার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে। ঠিক একইভাবে একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে পাইথাগোরাস থিওরেমের। সেটাও কি, সেটা আমি নেক্সট পরবর্তীতে বলছি। এবং এই যে ডাইরেকশনগুলো রয়েছে তার উপর বেস করে হয়তো এই ধরনের কোশ্চেন এসে থাকে, যে 90 ডিগ্রি ক্লকওয়াইজ, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ, সেগুলো কিন্তু আমরা এখানে প্র্যাকটিস করব। তো চলো ফার্স্ট কোশ্চেনটা কি রয়েছে আমরা দেখি, একটা একটা করে কোশ্চেন করব এবং কনসেপ্টগুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার করব। দেখো ফার্স্টলি এখানে কি রয়েছে, রাজ ওয়াক 20 মিটার টুয়ার্ডস নর্থ। বললো যে রাজ 20 মিটার টুয়ার্ডস নর্থ গেল, তাহলে সিম্পলি আমি একটা পয়েন্ট নিয়ে নেব, সেখান থেকে 20 মিটার নর্থ যাব। আমি যে ছবিগুলো ড্র করব সেখানে আমাকে মাথায় রাখতে হবে যে আমি যখন 20 মিটার ড্র করবো, সাপোজ এটা আমি 20 মিটার নিলাম, তাহলে এখান থেকে যখন আমাকে 25 মিটার বলবে, তাহলে এই লাইনটা থেকে আমাকে বেশি ড্র করতে হবে, মানে 25 মিটার 20 থেকে অবশ্যই বড়। ঠিক একইভাবে 10 মিটার 20 থেকে কম, তাহলে সেই হিসাবে কিন্তু লাইনগুলো আমি ড্র করব। আর যেহেতু নর্থ, তাহলে একটা পয়েন্ট নিলাম, সেখান থেকে আমি নর্থে 20 মিটার গেলাম, যে ডাইরেকশনটা এখানে বলেছে। দেন হি টার্নস রাইট অ্যান্ড ওয়ার্কস 30 মিটার। এবার এই যে নর্থ গেলাম, এখান থেকে রাইট কোনটা আমার? অবভিয়াসলি রাইট কিন্তু এখান থেকে এই পার্টটা, তাই না? আমি রাইট টার্ন করলাম এবং 30 মিটার গেলাম, তাহলে এখান থেকে যদি 30 মিটার যাই, সাপোজ এটা 30 মিটার আমি আসলাম, দেন কি বলেছে, হি টার্নস রাইট অ্যান্ড ওয়াক 35 মিটার। এখান থেকে আবার টার্ন রাইট বলেছে, তাহলে টার্ন রাইট যদি হয়, তাহলে আমি 20 মিটার আসলাম,
আরও আমাকে কি বলেছে, মানে 35 মিটার, মানে আরও 15 মিটার। সো সাপোজ 35 মিটার আমি এখান থেকে আসলাম, দেন হি টার্ন লেফট অ্যান্ড ওয়াক 15 মিটার। এবার এখান থেকে যদি আমাকে লেফট বলে তাহলে লেফট কিন্তু এপারে হবে, ঠিক আছে। সো এখান থেকে আবার 15 মিটার বললো, অ্যান্ড ফাইনালি হি টার্নস লেফট অ্যান্ড ওয়াক 15 মিটার। আবার এখান থেকে সে আবার টার্ন লেফট করলো এবং 15 মিটার আসলো। সো এটাও যদি 15 মিটার হয়, এইভাবে একটা ডাইরেকশন বলেছে এখানে আসলো। ইন হুইচ ডাইরেকশন অ্যান্ড হাউ মেনি মিটার্স ইজ ই ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। তাহলে এই যে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আমি একটা লাইন ড্র করব, ঠিক আছে। লাইনটা ড্র করলাম, দেখছি এটা একটা সরলরেখা স্ট্রেট লাইন পেলাম। কেন? কারণ এখানে বলেছিল 30 মিটার আসার পরে আমাকে বলেছিল যে এখান থেকে আমি রাইট টার্ন করেছি 35 মিটার। সো এটা 20, এটাও 20 হবে। তাহলে এটা আমার কত বেঁচেছিল, 35 থেকে 15 বেঁচেছিল, তাই না? এটা 15, আর এখানেও আমাকে বলেছে 15, তাহলে এটুকুটাও আমার 15, আর উপরেরটা 30, তাহলে এটাও আমার 30। তাহলে 30 আর 15 45, আর এই স্টার্টিং পয়েন্ট থেকে এটা কোন ডাইরেকশন, ইস্ট। তাহলে আনসার কি হবে, 45 মিটার ইস্টের দিকে কিন্তু রয়েছে সে। আশা করি তোমরা বুঝতে পারলে। এইভাবেই কিন্তু ডাইরেকশনের অঙ্কগুলো তোমাদের হয়ে থাকে। চলো আরেকটা নেক্সট কোশ্চেন প্র্যাকটিস করি। কোশ্চেন নাম্বার 2, এখানে কি বলেছে, রাইট টার্নস 20 মিটার টুয়ার্ডস ইস্ট। এখানে শুধু আমাকে কি বলেছে কোশ্চেনটা দেখে নাও। নাও হুইচ ডাইরেকশন ইজ দ্য রেড ফেসিং। এখন যে ইঁদুরটা রয়েছে সেটা কোন ডাইরেকশনে সে ফেস করে রয়েছে। তাহলে এটা আমি দুই ভাগে করাবো। যদি আমাকে বলতো প্রিভিয়াস কোশ্চেনের মতো যে কোন ডাইরেকশনে এবং কত মিটার ডিস্টেন্সে রয়েছে, তাহলে এই পদ্ধতিতে করব, ঠিক আছে। এবং শুধুমাত্র যদি আমাকে বলে যে কোন ডাইরেকশনে রয়েছে, তাহলে আমি কি করব, ফার্স্টলি আর রেড টার্নস 20 মিটার টু রানস 20 মিটার টুয়ার্ডস ইস্ট। তাহলে 20 মিটার কি করেছে, ইস্টের দিকে গেছে ফার্স্টলি, মানে সে এখন ইস্টের দিকে মুখ করে রয়েছে, তার ডাইরেকশনটা ইস্টের দিকে রয়েছে। এবার এখান থেকে কি বলেছে, রাইট ফার্স্টলি। সো আমি এদিকে একদিকে রাইট লিখছি, একদিকে লেফট লিখছি। তাহলে ফার্স্ট ইস্ট অ্যান্ড টার্নস রাইট, তাহলে একটা রাইট টার্ন নিল, দেন রান 10 মিটার অ্যান্ড টার্নস রাইট, আরেকটা রাইট টার্ন নিল। তারপরে কি বলেছে, রান 9 মিটার অ্যান্ড এগেইন টার্নস লেফট, এবং যদি আবার লেফট নেয় তাহলে লেফটের দিকে একটা টার্ন নিল, দেন রান 5 মিটার অ্যান্ড দেন টার্নস টু লেফট, আবার লেফটের দিকে একটা টার্ন নিল, অ্যান্ড রান 12 মিটার অ্যান্ড ফাইনালি টার্নস টু লেফট। আবার কি বলেছে, অ্যান্ড রান 12 মিটার অ্যান্ড ফাইনালি টার্নস টু লেফট, আবার কিন্তু লেফট টার্ন নিয়েছে, অ্যান্ড রান 6 মিটার। এবার বলেছে নাও হুইচ ডাইরেকশন ইজ দ্য রাইট ফেসিং। তাহলে আমার এই যে এদিকে দুটো রাইট, এদিকে দুটো লেফটকে ক্যান্সেল আউট করে দেবে। আমার তাহলে কি থাকছে, একটা লেফট ডাইরেকশন থাকছে। যখন কোনো একজন ব্যক্তি ইস্টের দিকে যাচ্ছে, ইস্ট থেকে তার অভিমুখ যখন ইস্টের দিকে, তাহলে সেখান থেকে যদি সে লেফট ডাইরেকশনে মুভ করে, তাহলে তার ডাইরেকশনটা কোন দিকে হবে, লেফট নর্থের দিকে। তাহলে কি বলেছে, হুইচ ডাইরেকশন ইজ দ্য রাইট ফেসিং। তাহলে তার এখন বর্তমানে ফেসটা কি, নর্থ। তোমরা এভাবেও করতে পারো, আর প্রিভিয়াস অঙ্কটা যেভাবে করলাম যে তোমরা কত মিটার কোন দিকে গেল, সেভাবেও কিন্তু করতে পারো। এইভাবেই কিন্তু বেসিক, এটা হচ্ছে ডাইরেকশনের চ্যাপ্টার, ডাইরেকশনের অঙ্কগুলো এইভাবেই হয়ে থাকে। এবার নেক্সট আমরা আরেকটা পার্ট দেখব, সেটা হচ্ছে পাইথাগোরাস থিওরেমের উপরে, যা বা পিথাগোরাস থিওরি। তোমরা হয়তো ম্যাথে এই থিওরিটা পড়ে এসেছো, যে এটা হচ্ছে সি, দ্যাট মিনস অতিভুজ, ঠিক আছে। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে সি স্কোয়ার, যেটাকে হাইপোটেনিয়াস বলা হয়, ঠিক আছে, ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্র অনুযায়ী কিন্তু শর্টেস্ট ডিস্টেন্স আমরা বার করব। কিভাবে, সেটা যখন আমি নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা প্র্যাকটিস করাবো, তাহলে বুঝতে পারবে। সো এখানে সি এর ভ্যালু আমরা কীভাবে বার করবো, সি ইকুয়াল টু তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইভাবে কিন্তু অতিভুজের যে ভ্যালুটা, শর্টেস্ট ডিস্টেন্স, সেটা কিন্তু আমরা বার করব। চলো তাহলে 3 নম্বর কোশ্চেনে সেটাই রয়েছে, আ ম্যান ওয়াক্স 3 কিলোমিটার টুয়ার্ডস নর্থ। তাহলে একটা আমি পয়েন্ট নেব, সেখান থেকে কি বল, কোথায় যাব, 3 কিলোমিটার নর্থে গেলাম, ঠিক আছে। তারপর কি বলেছে, দেন টার্নস টু হিচ লেফট। এবার নর্থে যাওয়ার পরে এখান থেকে যদি আমি লেফট করি, তাহলে লেফট আমার বাঁ সাইডে পড়বে। এবার লেফট বলেছে, অ্যান্ড ওয়াক 4 কিলোমিটার, ঠিক আছে। প্রথমে 3, তারপরে 4 কিলোমিটার লেফট করে আসলাম। তারপর কি বলেছে, হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন হিচ স্টার্টিং পয়েন্ট অ্যান্ড দ্য কারেন্ট পজিশন। এই যে স্টার্টিং পয়েন্ট এবং কারেন্ট পজিশন, এটার মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা, তাহলে এটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, এটা আমাকে বার করতে হবে। সো এটা যদি আমি সি এটা নাম দিই, তাহলে হোয়াট সি এর ভ্যালুটা কি সেটা আমাকে বার করতে হবে। এটা সাপোজ এ, এটা হচ্ছে বি,
তাহলে সি এর ভ্যালু যদি আমি বার করি, বা পয়েন্টগুলো তোমরা নাম দিয়ে দিতে পারো এ বি সি, ঠিক আছে, তাহলে এসির ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে আমি সূত্রটা কি বললাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে রুট ওভারের আন্ডারে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, আচ্ছা উল্টো পাল্টা হয়ে গেল, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হতো, লিখে নিতে পারো ওইভাবে তোমরা। তাহলে 4 স্কোয়ার কত, 16 প্লাস 9 ইকুয়াল টু রুট ওভার 25, তাহলে রুট ওভার 25 এর ভ্যালু কত, 5, তাই না? তাহলে সি এর ভ্যালু আমি কত পেলাম, 5 কিলোমিটার। যেটা তুমি দেখো দেখো এখানে যদি পুরোটা ডিস্টেন্স আমি যোগ করি, 4 আর 3 7 কিলোমিটার আসছে, কিন্তু শর্টেস্ট ডিস্টেন্স 5 কিলোমিটার। এই অঙ্কগুলো তোমরা আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে কি, পাইথাগোরাস একটা ট্রিপলেটস রয়েছে বা ট্রিপলস রয়েছে, তার উপর বেস করেই কিন্তু অঙ্কগুলো করতে পারো, যেমন 3 4 5, ঠিক আছে, এগুলো পাইথাগোরাস ট্রিপলস ফর্ম করে। কিন্তু এক্সামে অনেক সময় তোমরা হয়তো ভুলে যেতে পারো, সেই জন্য এই যে থিওরিটা সেটাই মনে রাখা উত্তম আর কি, তার মাধ্যমে তোমরা ইজিলি বের করে নিতে পারো, এটা একটা দেখে নিতে পারো একবার। চলো এবার নেক্সট কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 4, আ ম্যান ইজ ফেসিং। এবার এই যে অঙ্কগুলো ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও করার একটা পদ্ধতি রয়েছে। প্রিভিয়াসলি তোমাদেরকে আমি স্টার্টিংয়েই বললাম যে ক্লকওয়াইজ ডাইরেকশন কোনটা এবং অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন কোনটা। ক্লকওয়াইজ মানে ঘড়ি কাঁটার দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ি কাঁটার বিপরীতে। তাহলে এই অঙ্কগুলো করার একটা শর্টেস্ট পদ্ধতি রয়েছে, ইজি পদ্ধতি রয়েছে, সেটা ফার্স্টলি আমি কি করব, এসি দ্যাট মিনস অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, আর সি দ্যাট মিনস ক্লকওয়াইজ, তোমরা পুরোটা লিখতে পারো বোঝার জন্য, মানে আমি তাড়াতাড়ি করার জন্য শর্টকাটে লিখলাম। তারপরে কি, এ ম্যান ইজ ফেসিং নর্থ ওয়েস্ট, তাহলে একজন মানুষ কোন দিকে ফেস করে রয়েছে, নর্থ ওয়েস্ট, তাহলে এই দিকটা হচ্ছে নর্থ ওয়েস্ট, এদিকে ফেস করে রয়েছে। এবার কি বলেছে, হি টার্নস 90 ডিগ্রি ইন দ্য ক্লকওয়াইজ ডাইরেকশন, সো ক্লকওয়াইজের ঘরে 90 ডিগ্রি লিখে দেবো। তারপরে কি বলেছে, দেন 180 ডিগ্রি ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজের দিকে, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ বলেছে সেই জন্য সেটার ঘরে লিখে দিলাম। এবার কি বলেছে, অ্যান্ড দেন অ্যানাদার 90 ডিগ্রি ইন দ্য সেম ডাইরেকশন, তাহলে অ্যানাদার 90 ডিগ্রি বলতে এখানে বোঝানো হয়েছে যে অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ সেটাই ফলো করছে সেখানে সেন্টেন্স অনুযায়ী। তারপরে কি বলেছে, হুইচ ডাইরেকশন ইজ ই ফেসিং নাও, তাহলে এখন সে কোন ডাইরেকশনে ফেস করে রয়েছে, তাহলে এখানকার 90 ডিগ্রি এখানকার 90 ডিগ্রিকে ক্যান্সেল আউট করবে, তাহলে আমার কাছে বাঁচলো কত, 180 ডিগ্রি। এবার যখন সে নর্থ ওয়েস্টে ফেস করে রয়েছে, সেখান থেকে 180 ডিগ্রি আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাব, তাহলে এখান থেকে 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে আমার এটা কি, সাউথ ইস্ট ডাইরেকশন, তাহলে আনসার কি হবে আমার, সাউথ ইস্ট। এইভাবে তোমরা বার করে নিতে পারো, আর না হলে প্রথমে এখান থেকে তোমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, তারপর ক্লকওয়াইজ যাবে, আবার যাবে, এইভাবে ঘুরে ঘুরেও করতে পারো, কিন্তু এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি আর কি। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 5। কিন্তু তার আগে তোমাদের জন্য আরেকবার অ্যানাউন্সমেন্ট রয়েছে, যে আমাদের যে প্রগতি 3.0 যেটা প্লাস ব্যাচ, অর্থাৎ আমাদের সেকেন্ড ব্যাচ, কিন্তু সেটাতে অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং অ্যাডমিশন ইজ অ্যাবাউট টু ক্লোজ। আমরা অ্যাডমিশন খুব তাড়াতাড়ি অফ করতে চলেছি, কারণ আমরা আর ফার্দার অ্যাডমিশন নিতে পারবো না, আমাদের কোটা লিমিটেড। আর আমরা এমনটা না যে একটা মাস গ্যাদারিং করতে চাইছি, খুব কম সংখ্যক স্টুডেন্টকে আমরা নিয়ে এখানে মেন্টারশিপ প্রোভাইড করে ক্লাসের মাধ্যমে এবং খুব হাই কোয়ালিটি নোটসের মাধ্যমে, মানে তাদেরকে ওয়েল কোয়ালিফাইড টিচারদের মাধ্যমে পড়িয়ে তাদেরকে চান্স পাইয়ে দিতে চাইছি। কোথায়, শুধুমাত্র হাজরা ক্যাম্পাসে। আমাদের লক্ষ্য এটা না যে তোমাদেরকে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়াবো, আমাদের লক্ষ্য মেইন ফোকাস হচ্ছে হাজরা ক্যাম্পাসে চান্স পাওয়ানো এবং টপ র্যাঙ্ক নিয়ে আসা তোমাদের মধ্যে। সেই জন্য যা যা প্রয়োজন সব কিছুই প্রোভাইড করা হচ্ছে, সমস্ত রকম ফ্যাসিলিটিস রয়েছে এখানে 1799 টাকার মধ্যেই পুরো কোর্সটা রয়েছে। পাশাপাশি ডেলি ক্লাসেস রয়েছে, প্রত্যেক দিন অ্যাটলিস্ট 2টো করে ক্লাস হচ্ছে আমাদের উইকলি। তোমরা রুটিন আমাদের ইউটিউব থেকে চাইলে দেখে নিতে পারো, সেখানে প্রত্যেক উইকের রুটিন কিন্তু আমরা শেয়ার করছি, না হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হয়। এছাড়াও ডেলি উইকে কিন্তু তোমাদের মক টেস্ট হয়, ভাইভা হয়, মেন্টারশিপ প্রোগ্রাম রয়েছে, টপ 30 একটা ব্যাচ রয়েছে, তাদেরকে আলাদা করে পার্সোনালাইজ মেন্টারশিপ দেওয়া হয় যারা ভালো র্যাঙ্ক করে, এবং সমস্ত ক্লাসের রেকর্ডিং ভার্সন পেয়ে যাচ্ছ তোমরা। তাহলে আর দেরি কিসের, যারা কন্ট্যাক্ট করতে চাও নিচে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ সেখানে কন্ট্যাক্ট করবে, এখানে এই নাম্বারটাতে না, যেটা স্ক্রিনে নাম্বারটা শো হচ্ছে ড্যাশবোর্ডে, সেটাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো চলো ব্যাক টু দ্য ক্লাস। এখানে কি রয়েছে, কোশ্চেন নাম্বার 5,
হ্যাঁ, এখানে আরেকটা, এটা হচ্ছে যে ডাইরেকশনের চ্যাপ্টারের আরেক ধরনের কোশ্চেন। সো এটা ফার্স্টলি তোমরা একটু বুঝে নাও যে এই অঙ্কগুলো হবে কিভাবে। তো ফার্স্টলি এখানে সানরাইজ বলেছে, তাহলে এখানে তিনটা কন্ডিশন, যখন সূর্য উদয় হবে আর সূর্যাস্ত হবে বা সূর্য মাথার উপরে থাকবে, তাহলে আমাদের শ্যাডো ফরমেশনগুলো হবে কিভাবে এবং সেই অনুযায়ী ডাইরেকশনটা আমরা ডিসাইড করব কিভাবে। ফার্স্টলি আমরা এখানে সানরাইজের কনসেপ্ট রয়েছে, দুটো কনসেপ্টই আমি তোমাদেরকে বলে দিই। সূর্য যখন উদয় হয়, সানরাইজ হয়, কোন দিক থেকে হয়? সেটা ইস্টের দিক থেকে হয়, তাই না? সো ইস্টের দিক থেকে যখন সূর্য উদয় হবে, তাহলে এই যে সানরাইজের যে কোশ্চেনগুলো বা শ্যাডোর কোশ্চেনগুলো সর্বদাই মাথায় রাখবে, দুজন ব্যক্তি এইভাবে অভিমুখে থাকবে। এমনটা না যে একজন এইদিকে একজন এইদিকে, ঠিক আছে? একজন নর্থের দিকে ফেস করে থাকবে, একজন সাউথের দিকে ফেস করে থাকবে, এইভাবেই কিন্তু ডাইরেক্ট যে শ্যাডোর অঙ্কগুলো সেটা হবে। আর প্রত্যেক অঙ্কেই কিন্তু এই ধরনেরই তোমরা পাবে, ঠিক আছে? সো যখন সূর্য কি বলে সানরাইজ হয়েছে, সূর্য উদয় হয়েছে, তখন যেই ব্যক্তিটা সাউথের দিকে ফেস করে রয়েছে তার রাইট হ্যান্ড কোনটা? তার রাইট হ্যান্ড এটা, তার লেফট হ্যান্ড এটা। যে নর্থের দিকে ফেস করে রয়েছে তার রাইট হ্যান্ড এটা, তার লেফট হ্যান্ড এ পার্টটা, ঠিক আছে? এবার এই মুহূর্তে যখন সূর্য উদয় হবে বা সানরাইজ হবে, তাহলে কার ক্ষেত্রে শ্যাডোটা কোন দিকে পড়বে? যে সাউথের দিকে ফেস করে রয়েছে, এই ব্যক্তিটা সাউথের দিকে ফেস করে রয়েছে, এই নর্থের দিকে ফেস করে রয়েছে। যে সাউথের দিকে ফেস করে রয়েছে তার রাইট হ্যান্ড সাইডে কি হবে? শ্যাডো হবে। আর যে ব্যক্তিটা নর্থের দিকে ফেস করে রয়েছে তার লেফট হ্যান্ড সাইডে কিন্তু শ্যাডোটা হবে। এটা মাথায় রাখতে হবে। ঠিক একইভাবে যখন কি হবে, যে সানসেট হবে, যখন সানসেট হবে, ঠিক একজন ব্যক্তি সাউথের দিকে ফেস করে থাকবে, একজন ব্যক্তি নর্থের দিকে ফেস করে থাকবে। যে সাউথের দিকে ফেস করে থাকবে তার এটা রাইট হ্যান্ড, যে নর্থের তার এটা লেফট হ্যান্ড। জাস্ট আ মিনিট। সো আগেরটার মতোই যেমনটা তোমরা দেখলে যে একজন ব্যক্তি যে সাউথে ফেস করে রয়েছে তার এটা রাইট হ্যান্ড, তার এটা লেফট হ্যান্ড। যে নর্থের দিকে ফেস করে রয়েছে তার এটা লেফট হ্যান্ড, এপারটা রাইট হ্যান্ড। কিন্তু যখন সানসেট হবে, সূর্যাস্ত হবে, তখন কিন্তু শ্যাডোটা অন্যদিকে ফর্ম হবে, তাই না? এই যে ব্যক্তিটা সাউথে ফেস করে রয়েছেন তার লেফট হ্যান্ডের দিকে এখন শ্যাডো ফর্ম হবে, ঠিক আছে? তার লেফটের দিকে শ্যাডো ফর্ম হবে। আর যে নর্থের দিকে ফেস করে রয়েছে তার রাইট হ্যান্ডের দিকে এখন শ্যাডো ফর্ম হবে। আর যখন আমাদের সূর্য মাথার উপরে থাকবে বা একদম যখন 12টা বাজবে, সেই মুহূর্তে কিন্তু কোনো প্রকার শ্যাডো ফরমেশন হবে না, এটা মাথায় রাখতে হবে। অনেক সময় এক্সামিনার এই ট্রিকটা ইউজ করতে পারে যে যখন 12টা বাজবে তখন শ্যাডো কোন দিকে ফর্ম হবে, তখন কিন্তু কোনো প্রকার শ্যাডো ফর্ম হয় না। তাহলে এই কোশ্চেনটা কি রয়েছে দেখে নিই। ওয়ান মর্নিং আফটার সানরাইজ, ঠিক আছে, একটা সকালে সূর্যোদয়ের পরে দ্য বিমল স্টার্টেড টু ওয়াক, বিমল হাঁটতে শুরু করলো। ডিউরিং দিস ওয়াক হি মেট স্টেফেন কামিং ফ্রম দ্য অপোজিট ডাইরেকশন, স্টেফেন যে অপোজিট ডাইরেকশন থেকে আসছিল তার সাথে মিট হলো। And Bimal observed that the Stephen's shadow fell exactly to his, that means the Bimal's right. তাহলে স্টেফেনের শ্যাডোটা কোন দিকে পড়ছে? বিমলের একদম রাইট সাইডে। কখন? এটা হচ্ছে যখন সানরাইজ হচ্ছে। তাহলে সানরাইজ হচ্ছে, একজন সাউথের দিকে ফেস করে থাকবে, একজন নর্থের দিকে ফেস করে থাকবে, ঠিক আছে? এটা রাইট হ্যান্ড, এটা তার একজনের লেফট হ্যান্ড, এটা লেফট, এটা রাইট। এবার এখানে কি বলেছে? ডিউরিং দিস ওয়াক হি মেট, তাহলে বিমল কার সাথে মেট করলো? স্টেফেনের সাথে। কামিং ফ্রম দ্য অপোজিট ডাইরেকশন, দুজন অপোজিট ডাইরেকশনেই রয়েছে, একজন নর্থের দিকে ফেস করছে, একজন সাউথের দিকে ফেস করছে, মানে অপোজিট ডাইরেকশনে রয়েছে। এবার কি বলেছে? যে বিমল অবজার্ভ দ্যাট দ্য স্টেফেন্স শ্যাডো ফেলস এক্স্যাক্টলি টু বিমলস রাইট। তাহলে বিমলের রাইট সাইড কোনটা? মানে যে স্টেফেনের শ্যাডোটা সেটা বিমলের রাইট সাইডে পড়ছে। তাহলে এখানে দেখো একজন ব্যক্তি যার রাইট সাইডে শ্যাডো পড়তে পারে, কারণ এখন সানরাইজ হচ্ছে। তাহলে এটা কে? উপরের ব্যক্তিটা বিমল আর নিচের ব্যক্তিটা হচ্ছে স্টেফেন, তাই না? এক্স্যাক্টলি টু হুইচ বিমলস রাইট, তাহলে বিমলের রাইট সাইডে পড়েছে, উপরেরটা বিমল, তাহলে নিচেরটা হচ্ছে স্টেফেন। বিমলস অবজার্ভ দ্যাট দ্য স্টেফেন্স শ্যাডো ফেলস এক্স্যাক্টলি টু হিজ বিমলস রাইট। তাহলে হুইচ ডাইরেকশন ওয়াজ দ্য বিমল ফেসিং? তাহলে বিমল কোন ডাইরেকশনে ফেস করে রয়েছে? তাহলে সাউথের দিকে ফেস করে রয়েছে, তাই না? বিমলের ডাইরেকশন বলেছে, তাহলে বিমল সাউথের দিকে ফেস করে রয়েছে। একদম ইজি কোশ্চেন ছিল। ঠিক একইভাবে এই কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 6, এটা রয়েছে সানসেটের ওপরে, যখন সূর্যাস্ত যাবে। তাহলে ঠিক একই কন্ডিশন আমরা এখানে ড্র করব যখন সূর্যাস্ত হবে। এটা একজনের রাইট, এটা লেফট, এটা লেফট, এটা রাইট। এবার কোশ্চেনে কি বলেছে? ইন ওয়ান ইভিনিং বিফোর সানসেট টু ফ্রেন্ডস সুমিত অ্যান্ড মোহিত ওয়ার টকিং টু ইচ আদার ফেস টু ফেস, একে অপরের মুখোমুখি তারা কথা বলছে। ইফ দ্য মোহিত শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি
টু হুইচ ওন রাইট সাইড। এবার কি বলেছে, ইফ দ্য মোহিত শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু হুইচ ওন রাইট সাইড, তাহলে মোহিতের শ্যাডোটা কি রয়েছে, তার একদম নিজেরই রাইট সাইডে রয়েছে, তার মানে এটা মোহিত নিজে, কারণ তার রাইট সাইডে এটা, আর এদিকেই শ্যাডোটা পড়বে। এবার কি বলেছে, হুইচ ডাইরেকশন সুমিত ফেসিং, তাহলে সুমিত উপরের নিচেরটা যদি মোহিত হয় তাহলে উপরেরটা কি সুমিত, তাহলে সুমিত কোন ডাইরেকশনে ফেস করে রয়েছে, সেও সাউথের দিকে ফেস করে রয়েছে। সিম্পলি কোশ্চেন একদম। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, আ ওয়াচ রেটস। তাহলে এই ঘড়ি অঙ্কগুলো কিভাবে করতে হয় তোমাদেরকে সিম্পলি একটা ঘড়ি আঁকি। আর ঘড়ি অঙ্কের ক্ষেত্রে মাথায় রাখবে এখানে মিনিট হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যান্ড এই দুটোই কিন্তু কাউন্ট হয়, যেটা সেকেন্ড সেটা কিন্তু কাউন্ট হয় না, বা সেটাকে কিন্তু ধরা হয় না, ঠিক আছে। 9, এবার কোশ্চেনে কি বলেছে, আ ওয়াচ রিডস 4:30 ইফ দ্য মিনিট হ্যান্ডস। দেখো ফার্স্টলি এখানে কি বলেছে, একটা ঘড়ি যেটা 4:30 রিড করছে, দেন এটা হচ্ছে 4 অ্যান্ড এটা হচ্ছে 5, তাহলে 4:30 মিনস কি, এখানে তোমাদের 4 এবং 5-এর মিডিলে, 4 এবং 5-এর মিডিলে তোমার আওয়ার হ্যান্ড থাকবে, আর 30-তে তোমার মিনিট হ্যান্ড থাকবে, এটাই 4:30 মিন করে, তাই না? যদি না বুঝতে পারো তাহলে ঘড়ি দেখে নাও তোমরা। এবার কি বলেছে, ইফ দ্য মিনিট হ্যান্ডস পয়েন্ট টুয়ার্ডস ইস্ট, মিনিট হ্যান্ড কোনটা, মিনিট হ্যান্ড হচ্ছে এটা। এবার তার আগে তোমাদেরকে আরেকটা কনসেপ্ট সিম্পলি বলে দিই। সাপোজ এটা একটা সার্কেল রয়েছে, পুরো সার্কেলটা আমরা জানি 360 ডিগ্রি, তাই না? এই যে আমি যে নর্থ থেকে সাউথে একটা স্ট্রেট লাইন ড্র করেছি, এটা সার্কেলটাকে দুটো ভাগে ভাগ করেছে, তাই না? 180 180। ঠিক একইভাবে ইস্ট টু ওয়েস্ট একটা লাইন ড্র করেছি স্ট্রেট লাইন, সেটাও সার্কেলটাকে কিন্তু আরেকবার দুটো খণ্ডে ভাগ করেছে, সেটা হচ্ছে উপরেরটা 180 নিচেরটা 180 ডিগ্রি। এইভাবে যদি আমরা দেখি তো প্রত্যেকটা যে খণ্ড সেটা কিন্তু 90 ডিগ্রি করে কিন্তু আমরা পাই। ঠিক একইভাবে 90 ডিগ্রিটাকে যখন আরেকবার ব্রেক করবো তো 45 45 করে কিন্তু অর্ধেক পাই। তাহলে ঘড়ি কাটায় এটা যখন আমার মিনিট হ্যান্ড 6টা, তাহলে আমাকে এখানে কি মিন করেছে, যে 6টার দিকে যখন মিনিট হ্যান্ড রয়েছে মানে সাউথের দিকে সে ডাইরেকশন রয়েছে, কিন্তু এখানে কোশ্চেন আমাকে কি বলেছে, যেটা মিনিট হ্যান্ড সেটা কিন্তু ইস্টের দিকে পয়েন্ট করে রয়েছে, তার মানে এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে এটা হচ্ছে মুভ করেছে বা মাইনাস করা হয়েছে, ঠিক আছে। এবার নেক্সট কি বলেছে, ইন হোয়াট ডাইরেকশন উইল দ্য আওয়ার হ্যান্ডস পয়েন্ট। তাহলে এটা যদি হয় এক্স্যাক্টলি কিন্তু মিনিট হ্যান্ড সেটা সাউথে ফেস করছিল, কিন্তু কোশ্চেন আমাকে বলেছে সেটা ইস্টে ফেস করছে। এক্স্যাক্টলি এখানে যে আওয়ার হ্যান্ড সেটা তাহলে কোন দিকে ফেস করছিল, এই ডাইরেকশনটা কি আমার সাউথ ইস্ট। তাহলে আমাকে কোশ্চেনে বলেছে, তাহলে কোশ্চেন অনুযায়ী এই যে আওয়ার হ্যান্ড সেটা তাহলে কোন দিকে ফেস করবে, তাহলে এটাও আমি 90 ডিগ্রি কি করব, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে নিয়ে যাব। তাহলে 90 ডিগ্রি এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে নিয়ে গেলে আমি কি পাবো, আনসার এই ডাইরেকশনটা হচ্ছে আমার নর্থ ইস্ট। এইভাবে কিন্তু এই অঙ্কটার আনসার তোমরা বের করতে পারবে। চলো এবার নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নিই। কোশ্চেন নাম্বার 8 কি রয়েছে, আ ভিলেজ পি ইজ টু দ্য ইস্ট অফ দ্য ভিলেজ কিউ। তাহলে ভিলেজ পির অবস্থান বলেছে ইস্ট অফ দ্য ভিলেজ কিউ, তাহলে ইস্ট অফ কিউ, তাহলে ফার্স্টলি কিউ নিয়ে নিলাম, এখানে পি নিলাম। তাহলে কি বলেছে, ভিলেজ পি ইজ টু দ্য ইস্ট অফ ভিলেজ কিউ। এই যে পি এর অবস্থান সেটা কিউ থেকে ইস্টে রয়েছে, ঠিক সেটাই সেইভাবে ড্র করেছি। তারপরে কি বলেছে, ভিলেজ আর ইজ টু দ্য নর্থ অফ দ্য ভিলেজ পি। তাহলে আর যেটা রয়েছে সেটা নর্থে রয়েছে, কার নর্থে রয়েছে, ভিলেজ পি এর নর্থে রয়েছে। ঠিক একইভাবে তারপর কি বলেছে, ভিলেজ এস ইজ টু দ্য ওয়েস্ট অফ দ্য ভিলেজ আর। তাহলে ভিলেজ এস যেটা রয়েছে সেটা ভিলেজ আর সেটার ওয়েস্টে রয়েছে, তাহলে এখানে রয়েছে, তাই না। এবার কোশ্চেন কি বলেছে, ইন হুইচ ডাইরেকশন ইজ দ্য ভিলেজ এস উইথ রেসপেক্ট টু ভিলেজ পি। এস তাহলে ভিলেজ পি এর রেসপেক্টিভে কোন ডাইরেকশনে রয়েছে, এটা তাহলে কোন ডাইরেকশন, ভিলেজ পি এর রেসপেক্টিভে সেটা হচ্ছে কি নর্থ ওয়েস্ট ডাইরেকশন, তাই না। যদি সোজা হতো তাহলে নর্থ, এ পার্টটা হলে ওয়েস্ট হতো, কিন্তু নর্থও না ওয়েস্টও না, তাহলে নর্থ ওয়েস্ট ডাইরেকশনে কিন্তু এটা রয়েছে ভিলেজ এস উইথ রেসপেক্ট টু ভিলেজ পি। আশা করি বুঝতে পারলে। চলো কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 কি রয়েছে এখানে, ইফ দ্য সাউথ ইস্ট বিকামস নর্থ। ঠিক একইভাবে এখানে আমি আবার এই ডাইরেকশনটা ড্র করব। এবার কি বলেছে, ইফ দ্য সাউথ ইস্ট বিকামস নর্থ, তাহলে সাউথ ইস্ট কোনটা, সাউথ ইস্ট হচ্ছে এটা। এবার কি বলেছে, এই যে সাউথ ইস্ট ডাইরেকশনটা এটা কি হয়ে গেছে, নর্থ হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এখানে
এইটুকুটা হচ্ছে 90 ডিগ্রি আর তার সাথে এইটুকুটা হচ্ছে 45 ডিগ্রি, মানে এখানে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করেছে। সাউথ ইস্ট বিকামস নর্থ হয়ে গেছে। তারপরে কি বলেছে, নর্থ ইস্ট বিকামস ওয়েস্ট। তাহলে নর্থ ইস্ট কোনটা, এটা এটা হচ্ছে নর্থ ইস্ট বিকামস ওয়েস্ট, তাই না, এটা ওয়েস্ট। তাহলে ঠিক একইভাবে এইটুকুটা হচ্ছে 90 ডিগ্রি, এটা আবার 45 ডিগ্রি, তাহলে এটাও 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করেছে। তারপরে কি বলেছে, অ্যান্ড অল আদার ডাইরেকশন চেঞ্জ ইন দ্য সেম ম্যানার। তাহলে সবগুলো ডাইরেকশন 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে মুভ করে গেছে। তাহলে আমাকে কি বলেছে কোশ্চিনে, হোয়াট উইল ওয়েস্ট বিকাম। তাহলে ওয়েস্টের ডাইরেকশন কোনটা, ওয়েস্ট হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমি কি করব, মাইনাস বা কি করব 135 ডিগ্রি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যাব। তাহলে ওয়েস্ট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে আসতে হবে। এটুকুটা আসলাম, এটুকুটা কি আমার 90 ডিগ্রি, আর এটুকুটা হচ্ছে পুরোটা হচ্ছে 135 ডিগ্রি। তাহলে ঘুরে ফিরে আমি কোথায় চলে আসলাম, এখানে নর্থ ইস্ট সাউথ ইস্টে আবার ঘুরে চলে আসলাম, কারণ আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যাচ্ছি, তাই না। ওয়েস্ট থেকে আমি সাউথে আসবো, সেটা হচ্ছে 90 ডিগ্রি, আর আবার 45 ডিগ্রি, সেটা হয়ে যাচ্ছে আমার সাউথ ইস্ট। সো আশা করি বুঝতে পারলে এইভাবে কিন্তু তোমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করতে হবে। সো নেক্সট কোশ্চেন কি রয়েছে, দেখো এখানে আরেকটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে ইয়োগার কনসেপ্ট। এবার ইয়োগার কনসেপ্টে তোমাদের বুঝতে একটু প্রবলেম হতে পারে। ইয়োগার যে কনসেপ্টগুলো থাকবে বেসিক্যালি ইয়োগার ক্ষেত্রে কি হয়, মানে এখানে ইয়োগা বলতে শীর্ষাসনের কথা বলা হচ্ছে, যেটাকে আমরা তালগাছ বলে থাকি অনেক ক্ষেত্রেই, যে আমাদের মাথা নিচে এবং পা উপরে, ঠিক আছে। এই আসনটা করার সময় আমাদের যে ডাইরেকশনটা সেটা কিন্তু পুরোটাই অপোজিট হয়ে যায়। আমি দাঁড়ানো অবস্থায় আমার যেটা ডান হাত হবে, বা ডান হাত হয়তো আমার দাঁড়ানো অবস্থায় এখন ইস্টের দিকে পড়ছে, কিন্তু আমি যদি ইয়োগা শীর্ষাসন অবস্থায় থাকি তাহলে ডান হাত আমার ওয়েস্টের দিকে হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি না বুঝতে পারো তাহলে সিম্পলি শীর্ষাসন করে দেখে নাও একবার, তাহলেই বুঝতে পেরে যাবে। তাহলে এই অঙ্কগুলো করব কিভাবে, আমি অঙ্কের আনসারটা বের করব দাঁড়ানো অবস্থায়, যে আমি দাঁড়ানো অবস্থায় স্বাভাবিকভাবে যে আমার ডাইরেকশনটা বের হবে, যখন আনসারটা করব ঠিক তার অপোজিট আনসারটা দেবো। যদি আমার আনসার নর্থ বের হয় তাহলে আমি সাউথ আনসার দেবো, যদি ইস্ট বের হয় তাহলে ওয়েস্ট, এইভাবেই কিন্তু বেরিয়ে যাবে। কারণ ইয়োগা অবস্থা অনেকেরই বুঝতে কিন্তু প্রবলেম হয়, তোমরা গোলমাল করে ফেলতে পারো। তাহলে কোশ্চেনটা কি বলেছে, আ ম্যান ইজ পারফর্মিং ইয়োগা উইথ হিজ হেড ডাউন অ্যান্ড লেগস আপ, মানে মাথা নিচে পা উপরে রয়েছে। হিজ ফেস ইজ টুয়ার্ডস ওয়েস্ট। তাহলে কি বলেছে, ফেস কোন দিকে রয়েছে, ওয়েস্টের দিকে রয়েছে। ইন হুইচ ডাইরেকশন উইল হিজ লেফট হ্যান্ড বি। তাহলে তার ফেসটা যদি ওয়েস্টের দিকে মুভ করে থাকে তাহলে তার লেফট হ্যান্ড কোন দিকে রয়েছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে তার লেফট আর এটা হচ্ছে তার রাইট, যখন সে দাঁড়ানো অবস্থায় রয়েছে এবং ওয়েস্টের দিকে মুভ করে রয়েছে। তাহলে এখানে কি বলেছে, ইন হুইচ ডাইরেকশন উইল হিজ লেফট হ্যান্ড বি, তাহলে তার বাঁ হাত কোন ডাইরেকশনে রয়েছে, তাহলে অ্যাকচুয়ালি এটা কি ডাইরেকশন, সাউথ, তাই না, আর এটা হচ্ছে নর্থ। কিন্তু যেহেতু ইয়োগা অবস্থায় রয়েছে তাহলে আনসারটা আমার রিভার্স হয়ে যাবে, আনসারটা আমার হয়ে যাবে নর্থ। যদি না বুঝতে পারো তাহলে শীর্ষাসন করবে, পশ্চিম দিকে মুখ করে থাকবে, দিয়ে এটা দেখে নেবে যে কি হয়, ঠিক। তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 11, এটাও কি বলেছে, আচ্ছা ঠিক আছে। অঙ্কিত স্টার্টস ওয়াকিং টুয়ার্ডস নর্থ। তাহলে অঙ্কিত কি করলো, নর্থের দিকে জার্নি করতে শুরু করলো। ফার্স্টলি কত মিটার বলেনি, আফটার ওয়াকিং 30 মিটার। তাহলে প্রথম নর্থের দিকে জার্নি করলো, তাহলে সেখানে কত মিটার গেছে, 30 মিটার, ঠিক আছে, 30 মিটার। এবার কি বলেছে, হি টার্নস লেফট অ্যান্ড ওয়াক 40 মিটার। এখান থেকে সে কি করলো, টার্ন লেফট এবং 40 মিটার গেল। তাহলে এটা হচ্ছে টার্ন লেফট, ঠিক আছে, এবং 40 মিটার গেল। এবার কি বলেছে, দেন হি টার্নস লেফট অ্যান্ড ওয়াক 30 মিটার। এখান থেকে যদি সে আবার টার্ন লেফট নেয় তাহলে লেফট নিচের দিকটা হবে। আর কি বলেছে, 30 মিটার বলেছে, তাহলে এটাই 30 মিটার। অ্যান্ড হি ফাইনালি টার্নস টু হিজ লেফট অ্যান্ড ওয়াক 50 মিটার। তাহলে এখান থেকে যদি আবার লেফট নেয় তাহলে আবার 50 মিটার, তাহলে লেফট এই পার্টটা হবে। তাহলে উপরেরটা 40, এই 40, তাহলে ম্যাচ হয়ে গেল। আর এখান থেকে এক্সট্রা 10 মিটার আরও হবে, ঠিক আছে। তাহলে এইটুকুটা 10, এইটুকুটা কিন্তু 40, পুরোটা 50 মিটার কিন্তু হয়ে গেল। এবার কি বলেছেন, 50 মিটার। তাহলে হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডাইরেকশন এসি ফ্রম ইজ স্টার্টিং পয়েন্ট। তাহলে মাথায় রাখতে হবে স্টার্টিং পয়েন্ট কিন্তু এটা ছিল, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে এখন সে কোন ডাইরেকশনে, ইস্টে, এবং কত দূর রয়েছে সেটা হচ্ছে 10 মিটার ইস্ট। একদম ইজি কোশ্চেন ছিল। চলো আজকের মতো, বা এই যে আমাদের ডাইরেকশনের চ্যাপ্টারের প্র্যাকটিস কোশ্চেনের মতো, এটা হচ্ছে তোমাদের লাস্ট কোশ্চেন।
এবং এটা হচ্ছে তোমাদের পিওয়াই কিউ। সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, অবশ্যই কমেন্টে আনসার করবে, আশা করি তোমরা করতে পারবে। অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ একই দিকে মানে দুটো আলাদা করে রাখবে, যেটা বেশি থাকবে সেটার থেকে কমটা মাইনাস করবে, সেই অনুযায়ী ডাইরেকশনটাকে মুভ করিয়ে দিবে। যেখানে এখানে বলেছে এটা স্ট্যান্ডিং ফেসিং সাউথ ইস্ট, তাহলে সাউথ ইস্ট থেকে সেদিকে মুভ করিয়ে দিবে, সেটা ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ হোক, সেটাই তোমার আনসার হবে। অবশ্যই কমেন্টের মাধ্যমে আনসারটা করবে। এবং এই যে পিওয়াই কিউ, আমি যখন পিওয়াই কিউ তোমাদের ডিসকাশন করিয়েছিলাম, ইউটিউবে ফ্রি ক্লাস রয়েছে, সেখানে কিন্তু এই কোশ্চেনটা আমি প্র্যাকটিস করিয়ে দিয়েছি। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমি ডাইরেকশানে যত ধরনের কোশ্চেন হয় সবগুলোই তোমাদের কিন্তু এখানে প্র্যাকটিস করলাম, সবগুলোই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।